আমার এই অ্যাস্ট্রোফিজিক্স চ্যানেলে নিয়মিত থাকবে অ্যাস্ট্রোলজি প্রয়োগ, চার্ট বিশ্লেষণ, ভৌতবিজ্ঞান আলোচনা, গণিতের আলোচনা। ওয়েলকাম এভরিবডি টু ওয়াচ ইট অ্যান্ড রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। আজকের আমার আলোচনার বিষয় সহজ সরল টেকনিক বা কৌশলের মাধ্যমে তড়িৎযোজী ও সমযোজী যৌগদের পৃথককরণ। শুরুতে একটু জেনে নেই যৌগের গঠন এবং তাদের শ্রেণী, তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা। আমাদের এই পৃথিবীতে 92টি প্রাকৃতিক মৌল রয়েছে। তার মধ্যে মোটামুটি 60টির কাছাকাছি মৌল যেগুলি আছে তারা পরস্পরের সঙ্গে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে বহু সংখ্যক যৌগ তৈরি করে। সেই যৌগগুলি প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত। কি সে দুটি শ্রেণী? একটা তড়িৎযোজী যৌগ, অন্যটি হচ্ছে সমযোজী যৌগ। তড়িৎযোজী এবং সমযোজী বিষয়টা কি? অর্থাৎ যখন দুটি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করছে, তখন তাদের যে যুক্ত হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি, তার রকম, সেই বিষয়টি যে মূলত পার্থক্য বা প্রকৃতি, তার উপর নির্ভর করে যৌগগুলিকে বা তাদের যে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে তড়িৎযোজ্যতা ও সমযোজ্যতা এ দুটি নামে অভিহিত করা হয়। তড়িৎযোজ্যতা কি বলছে? নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যদি কোনো মৌল তার সর্বশেষ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং অন্য কোনো মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে আয়নিক শক্তিতে যুক্ত হয়, তাকে তড়িৎযোজ্যতা বলে। কি বললাম? অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যদি কোনো মৌল তার সর্বশেষ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং অন্য কোনো মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে আয়নিক শক্তিতে যুক্ত হয়, তাকে তড়িৎযোজ্যতা বলে। সমযোজ্যতা, দুটি পরমাণু তাদের নিষ্ক্রিয় কাঠামো গঠনের জন্য বহির্তম কক্ষে সমান সংখ্যক এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় ব্যবহার করে পরস্পর যুক্ত হতে যে বন্ধন সৃষ্টি হয়, তাকে সমযোজ্যতা বলে। তড়িৎযোজী যৌগ কিভাবে গঠিত হয় সেটা দেখানোর জন্য সোডিয়াম ক্লোরাইডের অণু বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করছি। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাদ্য লবণ, যে লবণটা আমরা প্রতিদিনই খাদ্যের সঙ্গে বা খাদ্য তৈরিতে ব্যবহার করে থাকি। সেই সোডিয়াম ক্লোরাইড মূলত দুটি মৌল, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন এর সমন্বয়ে তৈরি। এই দুটি পরমাণু কিভাবে যুক্ত হয়? সোডিয়াম নামক মৌলটি তার চিহ্ন হচ্ছে Na, তার পারমাণবিক ক্রমাঙ্ক 11, তার অর্থ 11টি প্রোটন রয়েছে, সঙ্গে সঙ্গে 11টি ইলেকট্রনও রয়েছে। সেই 11টি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে? প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 8টি, শেষ কক্ষে 1টি। কিন্তু মোটের উপর যদি বলা হয়, তার নিউক্লিয়াসে যেমন 11টি প্রোটন রয়েছে আর বিভিন্ন কক্ষপথ মিলে মোট 11টি ইলেকট্রন রয়েছে। প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান আর তারা বিপরীত তড়িৎযুক্ত, তাই প্রত্যেকটা পরমাণু মোটের উপর নিস্তড়িৎ। কিন্তু যখন এই সোডিয়াম পরমাণুটি ক্লোরিনের সাথে যুক্ত হয়, তখন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পাবার চেষ্টায় তার সর্বশেষ কক্ষের ইলেকট্রনটি পরিত্যাগ করে, ফলে তার ইলেকট্রনটা দাঁড়ায় প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 8টি, অর্থাৎ 2, 8। আর সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল কে ছিল? নিয়ন, 2, 8। সুতরাং নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেতে
সোডিয়াম তার সর্বশেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়। সোডিয়াম আয়নটা কি ধর্মের অধিকারী? যেহেতু সোডিয়ামের পরমাণুতে বা পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন রয়েছে এবং বাইরের দুটি কক্ষপথে মোট 2+8 অর্থাৎ 10টি ইলেকট্রন রয়েছে, তাই এই 10টি ইলেকট্রন 10টি প্রোটনকে প্রশমিত করতে পারলেও শেষ অবধি একটি প্রোটন অপ্রশমিত থেকে যায় এবং সেই প্রোটনের ধর্মই সোডিয়ামের এই আয়নের মধ্যে উদ্ভব হয় বা সোডিয়ামের আয়নটি একটা তড়িতের কণারূপে কাজ করে। ঠিক তেমনি ক্লোরিন নামক যে মৌলটি রয়েছে তার পারমাণবিক ক্রমাঙ্ক 17, তাই তার নিউক্লিয়াসে যেমন 17টি প্রোটন রয়েছে, বিভিন্ন কক্ষপথের পথে মোট 17টি ইলেকট্রন রয়েছে, তাই তার মোটের উপর তার যোগফলটা কত হলো? 0। এই কারণে ক্লোরিনের পরমাণুটা নিস্তড়িত। কিন্তু যখন সোডিয়ামের পরমাণুটি একটি ইলেকট্রন বর্জন করলো, সেই ইলেকট্রনটি পেয়ে তার সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন করবার যে সুযোগটা পেল এবং কাজে লাগালো শেষ অবধি, তাই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 288, অর্থাৎ মোট ইলেকট্রনের সংখ্যা হলো 18। তাহলে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 18, তাই মোটের উপর যোগফলটা কি দাঁড়ালো? -1। তা এই ক্ষেত্রে আমরা বলবো 17টি প্রোটন যেমন 17টি ইলেকট্রনকে প্রশমিত করতে পারে, তার ফল হিসাবে এই ক্লোরিনের এই পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন অপ্রশমিত থেকে যায়, তাই এই ক্লোরিনের যে আয়নটা আমরা লিখে থাকি Cl-, তার মধ্যে একটা ইলেকট্রনের আধিক্যের কারণে তার মধ্যে একটা ইলেকট্রনের বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশ পায়। সেই কারণে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন দুটি পরস্পরের সঙ্গে তড়িৎ শক্তির সাহায্যে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডের অণু সৃষ্টি করে। তেমনি পরের বিষয় অর্থাৎ সমযোজী যৌগ কিভাবে তৈরি হয় সেটা একটু দেখে নিই। সমযোজী যৌগটি দেখবার জন্য এখানে জলের অণুর একটি সংকেত দেখার চেষ্টা করছি। কিভাবে তৈরি? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8, অর্থাৎ প্রোটন সংখ্যা 8 যেটা নিউক্লিয়াসে রয়েছে এবং 8টি ইলেকট্রন দুটি কক্ষপথে বিভক্ত, প্রথম কক্ষে 2টি, শেষের কক্ষে 6টি ইলেকট্রন। কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা মৌল চায় তার সর্বশেষ কক্ষে যেন ইলেকট্রন সংখ্যা 8 হয়, অর্থাৎ তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তো আছে শেষে 6টি ইলেকট্রন, তাই 2টি ইলেকট্রন প্রয়োজন। অন্যদিকে হাইড্রোজেন নামক যে মৌলটি রয়েছে তার পারমাণবিক ক্রমাঙ্ক 1, তাই তার সর্বশেষ কক্ষে 1টি ইলেকট্রন। হাইড্রোজেন চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেতে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি? শেষ কক্ষে 2টি ইলেকট্রন, তাই হাইড্রোজেন চাইবে তার শেষ কক্ষে যেন 2টি ইলেকট্রন হয়। সেই কারণে হাইড্রোজেনের পরমাণুটি এবং অক্সিজেনের পরমাণু প্রত্যেকে একটি একটি ইলেকট্রন দিয়ে সেই ইলেকট্রন জোটটিকে এমন অবস্থানে রাখে যে যাতে হাইড্রোজেন ভাবতে পারে যে সে যেন তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন রেখেছে এবং হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। তেমনি অক্সিজেনের পরমাণুর এই অংশে তার নিজের দেয়া একটি ইলেকট্রন আর হাইড্রোজেনের দেয়া একটি ইলেকট্রন দিয়ে যে জোটটি সে পেল আর তার যে অবস্থানটা তার কক্ষপথের মধ্যে রেখে দিল, সে এখানে বাড়তি একটি ইলেকট্রন আছে বলে মনে করার সুযোগ পেল। ঠিক তেমনি অন্য আরেকটি হাইড্রোজেন পরমাণু তার একটি ইলেকট্রন এবং অক্সিজেনের আরেকটি ইলেকট্রন দিয়ে যে একটি ইলেকট্রন জোট তৈরি হলো, সেই জোটটিও তাদের কক্ষপথে এমনভাবে অবস্থান করালো যাতে হাইড্রোজেন ভাবতে পারে তার সর্বশেষ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে বা সে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। অন্যদিকে অক্সিজেনও ভাবতে পারবে যে তার এখানে বাড়তি একটি ইলেকট্রন পেল। অর্থাৎ এই সেন্সে
অক্সিজেন তার সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন আছে বলে তার নিকটতম নিষ্ক্রিয়মূলক নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল সেই খুশিতে, এবং হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয়মূলক হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে 3টি পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে জলের অণুটি তৈরি করল। এই কারণে এই ধরনের যৌগ গঠনের যে প্রবণতা সেটাকেই বলা হয় সমযোজ্যতা, অর্থাৎ দুটি ভিন্ন পরমাণু বা একই পরমাণু পরস্পরের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন দিয়ে সেই ইলেকট্রনটা জোট তৈরি করে সেই জোটটা তারা যেমন সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করছে, এই কারণে এই বিষয়টি সমযোজ্যতা নামে পরিচিত। এখন মূল আলোচনায় আসা যাক যে আমরা সাধারণত জানবার চেষ্টা করব যে বিভিন্ন মৌলগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগগুলি তৈরি করে থাকে সেই যৌগগুলির যেমন দুটি শ্রেণী রয়েছে, একটা সমযোজী যৌগ আর একটা তড়িৎযোজী যৌগ। তাহলে এই তড়িৎযোজী এবং সমযোজী যৌগগুলি তার সংকেত দেয়া আছে, সেই সংকেতটা দেখেই বলে দিতে হবে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী, সেটা আমরা কি করে বলবো। এটা সম্পূর্ণরূপে বলতে গেলে প্রথমত মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস জানা দরকার। সেই কারণে প্রথমে যেমন হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, তার ইলেকট্রন বিন্যাস 1, এটা আমরা দিয়েছি। হিলিয়াম তার পারমাণবিক ক্রমাঙ্ক 2, তার প্রথম কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে এবং দুটি কক্ষপথ, প্রথম কক্ষটি 2টি ইলেকট্রন দিয়ে পূর্ণ, তাই সে নিষ্ক্রিয়তা পেয়ে গেছে, এটাও দেখানো হয়েছে। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6, তাই প্রথম কক্ষে তার 2টি ইলেকট্রন, পরের কক্ষে 4টি ইলেকট্রন, তার শেষ কক্ষে 4টি ইলেকট্রন আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 7, প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, শেষ কক্ষে 5টি ইলেকট্রন। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8, অর্থাৎ 8টি ইলেকট্রন আমাদের প্রথম কক্ষে 2টি আর শেষ কক্ষে 6টি। ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 9, অর্থাৎ প্রথম কক্ষে 2টি এবং শেষ কক্ষে 7টি ইলেকট্রন। নিয়নের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 10, অর্থাৎ প্রথম কক্ষে 2টি, শেষ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 11, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষ হতে 8টি, শেষ কক্ষে 1টি ইলেকট্রন রয়েছে। একইভাবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12, অর্থাৎ প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি এবং শেষ কক্ষে 2টি ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 13, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, শেষ কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে। সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক 16, প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 8টি, শেষ কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের 17, প্রথমে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, শেষ কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। আর্গনের 18, প্রথমে 2টি, তারপর 8টি, তারপর 8টি। যেহেতু শেষ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে তাই এটা নিষ্ক্রিয় মৌলের একটা সিম্বল। পটাশিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক 19, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 8টি, শেষ কক্ষে 1টি ইলেকট্রন রয়েছে। ক্যালসিয়ামের 20, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 8টি এবং চতুর্থ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে। কপারের ক্ষেত্রে 29, প্রথম কক্ষে 2টি, তারপর 8টি, তারপর 18টি, শেষ কক্ষে 1টি। জিঙ্কের 30, প্রথম কক্ষে 2টি, তারপর 8টি, তারপর 18টি, অবশেষে 2টি। ব্রোমিনের 35, প্রথমে 2টি, তারপর 8টি, তারপর 18টি, তারপর হচ্ছে শেষ কক্ষে 7টি। এরকম আয়োডিনের 53, অর্থাৎ প্রথমে 2টি, তারপর 8টি, তারপর 18টি এবং অবশেষে আবার 18টি এবং শেষে 7টি ইলেকট্রন রয়েছে। তো এই বিষয়টা প্রথমত একটু জানা থাকা অত্যন্ত জরুরি, কারণ কোন একটা মৌলিক পদার্থ অন্য একটা মৌলিক পদার্থের সঙ্গে যখন যুক্ত হচ্ছে তার প্রকৃতিটা জানতে তার সর্বশেষ কক্ষের ইলেকট্রনটা আমাদের জানা জরুরি। তাহলে মূল বিষয়, যখন কোন একটা যৌগকে আমরা পৃথক করবার চেষ্টা করব, প্রথমে দেখে নিব সেই মৌলটি বা সেই যৌগটি কি কি মৌল দিয়ে তৈরি। যদি দেখা যায় কোন যৌগের মধ্যে কার্বন কিংবা হাইড্রোজেন কিংবা কার্বন ও হাইড্রোজেন দুটি মৌলই রয়েছে, তাহলে সেই যৌগটিকে আমরা সমযোজী যৌগ বলবো। প্রথম শর্তটা, তাহলে প্রথম শর্ত কি বললাম, কোন একটা যৌগিক পদার্থ তার সংকেতটা প্রথমে দেখব, তার মধ্যে কার্বন কিংবা হাইড্রোজেন বা দুটি আছে কিনা। যদি কার্বন কিংবা হাইড্রোজেন বা দুটি মৌলই থেকে থাকে তখন সেই যৌগটাকে আমরা বলবো সমযোজী যৌগ। দেখা যাক
ডান দিকে বেশ কয়েকটি যৌগিক পদার্থের সংকেত দেয়া আছে। এই যৌগগুলির মধ্য থেকে আমরা খুব সহজে পৃথক করে দেখাবো কিভাবে সমযোজীগুলি আলাদা হয়ে যাচ্ছে। প্রথম শর্ত কি? সমযোজী যৌগের বাক্সে সেই যৌগগুলি যাবে যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কিংবা হাইড্রোজেন রয়েছে। শুরু করা যাক। প্রথম যে সংকেতটি বা যে যৌগটি এলো তার ফর্মুলা হচ্ছে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। তার মধ্যে কার্বন রয়েছে। শর্তে বলেছিলাম কার্বন থাকলে সে সমযোজী হবে। দ্বিতীয় চলে আসলো কার্বন মনোক্সাইড। এখানে যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কার্বন রয়েছে, তাই এটা সমযোজী যৌগ। তৃতীয় যে যৌগটি এলো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এটার মধ্যেও কার্বন রয়েছে, তাই এটা হচ্ছে সমযোজী যৌগ। চতুর্থ যে যৌগটি এলো তার মধ্যে রয়েছে কার্বন এবং হাইড্রোজেন, দুটি শর্ত পূরণ করেছে, তাই এটা অবশ্যই সমযোজী যৌগ। তৃতীয়ত যে যৌগটি পঞ্চম যে যৌগটি এলো সেটা হচ্ছে H2O অর্থাৎ জল, ওয়াটার। এর মধ্যে হাইড্রোজেন রয়েছে, তাই সমযোজী যৌগ। HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নামে যে যৌগটি এলো তার মধ্যে হাইড্রোজেন রয়েছে, তাই এটা সমযোজী যৌগ। অবশেষে হাইড্রোজেন সালফাইড যে যৌগটি এলো তার মধ্যে হাইড্রোজেন রয়েছে, তাই এটাকে আমরা সমযোজী যৌগ হিসাবে চিহ্নিত করব। এখন বাকি যে যৌগগুলি এখনো রয়ে গেল তারা তড়িৎযোজী না সমযোজী বুঝবো কি করে? এখন আমরা তৃতীয় যে শর্তটি ছিল সেই শর্তটি পূরণ হয় কিনা তা দেখব। কি সেই শর্তটি? ইলেকট্রন সংখ্যার পার্থক্য, অর্থাৎ যে দুটি মৌল দিয়ে যৌগটি তৈরি হয়েছে তাদের সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যার পার্থক্য যদি 3 বা তার বেশি হয় তখন সেই যৌগটাকে আমরা তড়িৎযোজী বলবো। যেমন দেখা যাক, প্রথম এখানে যে যৌগটি এলো সেটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড। এইখানে ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত ছিল? 20, ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, অর্থাৎ শেষ কক্ষে দুটি। ব্রোমিনের 2, 8, 18, 7 অর্থাৎ 35 ছিল, শেষ কক্ষে 7টি। তাহলে শেষ কক্ষে ইলেকট্রনের পার্থক্য কত হলো? 2 এবং 7 এর বিয়োগফল কত হয়? 5, অর্থাৎ 3 এর বেশি হলো, তাই ক্যালসিয়াম ব্রোমাইডটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। দেখা যাক পরের যৌগটি ক্যালসিয়াম জিঙ্ক ক্লোরাইড। জিঙ্কের পারমাণবিক ক্রমাঙ্ক 30, ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 2। ক্লোরিনের ক্ষেত্রে কত হচ্ছে? 17, 2, 8, 7। তাহলে শেষ কক্ষের ইলেকট্রন পার্থক্য কত হলো? 7 থেকে 2 মাইনাস করলে কত হয়? 5, অর্থাৎ এর ইলেকট্রনের সংখ্যার পার্থক্য 5 হলো, মানে 3 এর চেয়ে বেশি, তাই যৌগটিকে আমরা তড়িৎযোজী যৌগই বলবো। পটাশিয়াম, পরের যে যৌগটি আসলো সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। সেই পটাশিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাসটা দেখে নেই, 2, 8, 8, 1 এবং ক্লোরিনের 2, 8, 7। তাহলে এদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 এবং 7, তাদের পার্থক্য কত? 7 বিয়োগ 1 অর্থাৎ 6। তাহলে এই 6 সংখ্যাটা 3 এর থেকে অনেক বড়, তাই এটা অবশ্যই তড়িৎযোজী যৌগ। দেখা যাক পরের যৌগটি কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের প্রথম কক্ষে 2টি, পরে 8টি, 3 নম্বরে 18টি, শেষ কক্ষে 1টি। আর অক্সিজেনের প্রথমে 2টি আর শেষ কক্ষে 6টি। 6 আর 1 এর বিয়োগফল কত হলো? 5 হলো, অর্থাৎ 3 এর থেকে বেশি, তাই যৌগটি হবে তড়িৎযোজী। কিন্তু এখন যে যৌগটি এলো সেটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড, কিন্তু সেটা তড়িৎযোজী যৌগের বাক্সে আসেনি। কোথায় এলো? সমযোজীর বাক্সে এলো। কেন এখানে এলো? দেখা যাক কারণটি। অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড যৌগটি তৈরি হতে ফসফরাস এবং অক্সিজেন নামক দুটি মৌলের উদ্ভব। এখানে ফসফরাসের শেষ কক্ষে কটি ইলেকট্রন? 5টি, এবং অক্সিজেনের শেষ কক্ষে আছে 6টি। তাহলে এই যে 5 এবং 6 এর বিয়োগফলটা কত হলো? 1 হলো, অর্থাৎ 3 এর থেকে কম হয়ে গেল, তাই যৌগটি অবশ্যই সমযোজী। দেখা যাক পরের যৌগটি কি হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে
পারমাণবিক ক্রমাঙ্ক কত 13 ছিল, ইলেকট্রন বিন্যাস 2 8 3, তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 3, ক্লোরিনের কত 2 8 7, বাইরের কক্ষে 7, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত 4 হচ্ছে, তাহলে বিয়োগফল 3 এর থেকে বেশি হলো, তাই এটা হচ্ছে তড়িৎযোজী। দেখা যাক পরের ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের মূল বিষয়টা দেখে নেই। ক্যালসিয়ামের প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় কক্ষে 8টি, চতুর্থ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের প্রথমে 2টি, তারপর 8টি, তারপর শেষে হচ্ছে 7টি। তাহলে 7 এবং 2 এর বিয়োগফলটা কত হলো 5, অর্থাৎ এখানেও সেই 3 এর থেকে বেশি হলো, তাই এই যৌগটি অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি হলো তড়িৎযোজী। দেখা যাক পরের যৌগটি কি আসে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12 ছিল, প্রথমে 2, ইলেকট্রন বিন্যাস 2 8 2, অর্থাৎ শেষ কক্ষে 2টি, অক্সিজেনের কত 2 6, শেষ কক্ষে 6টি। তাই এদের মধ্যে ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত হলো 6 বিয়োগ 2, অর্থাৎ 4, তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যৌগটি তড়িৎযোজী, অর্থাৎ 3 এর থেকে বড় হলো। দেখা যাক পরের যৌগটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই একই রকম ব্যাপার, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে 2টি, ক্লোরিনের শেষ কক্ষে 7টি, বিয়োগফল কত হচ্ছে 5, 3 এর থেকে বেশি হলো, তাই এটা হচ্ছে তড়িৎযোজী। সোডিয়াম ক্লোরাইড, এর শেষ কক্ষে 1টি, ক্লোরিনের শেষ কক্ষে 7টি, তার বিয়োগফল কত হলো 6, তো 3 এর থেকে অনেক বেশি, তাই এটা তড়িৎযোজী। পরের যৌগটি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে শেষ কক্ষে 1টি, আর ক্লোরিনের শেষ কক্ষে কত হচ্ছে 7টি, তাই তার বিয়োগফল কত হলো 6, বা 3 এর থেকে অনেক বেশি, তাই এটা তড়িৎযোজী। তাহলে এই যৌগটির কথা বলি, সালফার ডাইঅক্সাইড যৌগটি। দেখা গেল যৌগটি প্রায় তড়িৎযোজী যৌগের বাক্সে গিয়ে আবার ফিরে এলো সমযোজী যৌগের ঘরে, কারণটা কি? অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক হলো প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 6টি, তৃতীয় কক্ষে 6টি ইলেকট্রন। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত ছিল 8, প্রথমে 2টি, শেষে 6টি। তাহলে 2টি মৌলের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত 6, তার বিয়োগফলটা কত হচ্ছে 6 বিয়োগ 6 0, অর্থাৎ 3 এর থেকে অনেক নিচে 0, তাই এটা সমযোজী যৌগ। তেমনি সিলিকন ডাইঅক্সাইড যে যৌগটি আছে, এই সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি, তৃতীয় বা শেষ কক্ষে 4টি ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে 2টি, তারপরে 6টি, তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যার যে পার্থক্য 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ 3 এর থেকে কম হলো, তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগ, তাই যৌগটি সমযোজীর বাক্সে থেকে গেল। দেখা যাক অবশেষে যৌগটি থাকলো, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেনের প্রথম কক্ষে 2টি, শেষ কক্ষে 5টি, অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে 2টি, শেষ কক্ষে 6টি, তাহলে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যার পার্থক্য 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 3 এর থেকে অনেক কম হলো, তাই এটা সমযোজী। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে সমস্ত যৌগগুলিকে 2টি শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, তবে যে শর্তটি আমি এখানে উল্লেখ করলাম সেটা মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্যই সীমাবদ্ধ, কারণ এদের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসে থাকে তার মধ্যে যে প্রশ্নগুলি নির্বাচিত হয়, তা আমি যে সংকেতগুলি এখানে উল্লেখ করলাম মোটামুটি এগুলির মধ্যেই সীমাবদ্ধ। তাই তাদের হিসাবটি, দ্বিতীয় যে হিসাবটি অর্থাৎ ইলেকট্রন সংখ্যার পার্থক্য 3 এর বিষয়টি, তার উপর নির্ভর করে সম্পূর্ণরূপে ঠিকঠাক বলা সম্ভব মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য, কারণ এইটা বিজ্ঞান ভিত্তিক এমন কোনো ফর্মুলা দেয়া নেই যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমার নিজস্ব একটি ভাবনা বা ক্যালকুলেশন থেকে এই শর্তটুকু আমি উল্লেখ করলাম, তাই মাধ্যমিক স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য এটা কার্যকরী হবে, সব ক্ষেত্রে নয়।